লেখক অনির্বাণ চক্রবর্তীর নষ্ট ছেলে। গল্পটিতে অনেক স্ল্যাং ইউজ করা হয়েছে, তাই আপনারা গল্পটা শোনার সময় হেডফোন ইউজ করতে পারেন। আমি সচরাচর স্ল্যাং দেওয়া গল্প করি না, কিন্তু গল্পটা আমার এত ভালো লাগলো যে গল্পটা না করে পারলাম না। তাহলে শুরু করা যাক আজকের গল্প। শুয়োরের বাচ্চাটা সারাদিন ধরে কি করে বুঝতে পারি না, খালি মাগিবাজি করে চলেছে। এবারে রেটিংয়ে মালটার কিভাবে পেছন মারি শুধু দেখিস। রাগে ফুঁসতে ফুঁসতে কিংসুক সান্যাল, বাঘা যতীনের পিকাসো ইলেকট্রনিক্স স্টোরের ম্যানেজার, সিগারেটে লম্বা টান দিতে দিতে তার সাগরেদ প্রতিমকে বলে, ঠিকই বলেছেন বস, কালকে বিকেলে অসীমকে দেখলাম, তানিয়ার ফেসবুক প্রোফাইল ঘাঁটছিল। আমি দেখছি টের পেয়ে মোবাইলটা রেখে দিল মালটা। প্রতিম ঝোপ বুঝে কোপটা মারল। এই মাসে অসীম 10টা স্যামসাং ফোন বিক্রি করেছে আর 2টো ওপো। তুই বল, এই পারফরমেন্স শো করলে ওকে চাকরিতে রাখা যায়? ভাবছি এপ্রিলেই ওকে বজবজ স্টোরে ট্রান্সফার করে দেব। বুঝবে বোড়াল থেকে বজবজ রোজ যাতায়াতের জ্বালাটা। সিগারেটের শেষ টানটা দিয়ে কিংসুক বলল, আজকে অসীমের জন্মদিন। শেষ 4 বছরের মতো এবারেও সে অফিস এসেছে, বা বলা ভালো আসতে বাধ্য হয়েছে, কারণ তার জন্মদিনটা বছরের সবথেকে ইম্পর্টেন্ট মাসে। মার্চে সেলসের সাথে যুক্ত কারোরই ছুটি থাকে না, অন্তত ফ্রন্টলাইন সেলস মানে যারা ডাইরেক্ট কাস্টমারদের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে তাদের তো নয়। সাউথ কলকাতার পিকাসো ইলেকট্রনিক্সের একটা বিখ্যাত নাম। শুধু বাঘা যতীনই নয়, এখানে গড়িয়া গাঙ্গুলি বাগান থেকে শুরু করে যাদবপুরেরও প্রচুর কাস্টমার আসে। বলা ভালো সারা কলকাতারই কাস্টমার ফুটফল এখানে হাই। কারণ হচ্ছে গুড ডিলস। এখানে মোবাইল ফোনের ওপর সারা বছরই এমন অনেক অফার্স থাকে যা সত্যি আকর্ষণীয়। উদাহরণ হিসেবে আজকে সকালের কথাই ধরা যাক। এই স্টোরে তানিয়া বলে একটি মেয়ে জয়েন করেছে কিছুদিন হলো, যে সুন্দরভাবে একজন কাস্টমার যে 15,000-এ স্যামসাং ফোন কিনতে এসেছিল তাকে ফ্রি ব্লুটুথ হেডফোনের লোভ দেখিয়ে ভিভোর একটা 24,000-এর মডেল বিক্রি করে দিল। স্যার, স্যামসাং ফোনে এই অফারটা নেই, আপনি ভিভোটা নিয়ে সত্যি অনেক বেনিফিটেড হলেন, প্লাস 8 জিবি র্যামও পেয়ে গেলেন। স্যামসাংয়েরটায় পেতেন 6 জিবি মাত্র, আপনি মাল্টিটাস্ক করতেই পারতেন না। বিগলিত হাসি হেসে তানিয়া বলেছিল। কাস্টমার একজন মধ্যবয়স্ক লোক, সে দাঁত বের করে হেসে থ্যাংক ইউ বলেছিল। ঠিক এই কাজগুলোই অসীম অনেক দিন শেখার চেষ্টা করছে, কিভাবে মিথ্যেগুলো আরও কনফিডেন্টলি বলা যায়, কিন্তু পেরে উঠছে না। সে কিন্তু ঠিক ওই কাস্টমারকে স্যামসাং ফোনটাই দিত। 6 জিবি র্যামে দিব্যি মাল্টিটাস্ক করা যায়, মানে একই সময় বিভিন্ন অ্যাপ্লিকেশন একই সাথে খোলা তো যায়। এমনকি পাবজির মতো হাই রেঞ্জ গেমও কোনো ইস্যু ছাড়াই খেলা যায়। ফ্রি ব্লুটুথ ইয়ারফোনের টোপ কিভাবে কাস্টমার খায় সেটা অসীম বোঝে না। যেখানে আজকাল বোট কোম্পানি 1000 টাকায় দুর্দান্ত হেডফোন দিচ্ছে, সেইভাবে দেখতে গেলে কাস্টমারটা 15,000 বাজেট নিয়ে এসে 24,000-এ মানে 9,000 টাকা ক্ষতি করে বাড়ি ফিরল হাসতে হাসতে। হয়তো বাড়ি ফিরে লোকটা নতুন ফ্রিতে পাওয়া ইয়ারফোনের কথাটা গর্ব করে বউকে বলছে। সত্যি সেলস ইজ দ্য আর্ট অফ লাইফ, অসীম আপন মনে বলেছিল। নিজেকে বিক্রি যে কবে ঠিক করে করতে পারবে অসীম, সে হয়তো কাস্টমারকে স্যামসাংয়ের ফোনটাই দিয়ে দিত। আর ঝাড় খেত কিংসুক স্যারের। আজকে সকালে উনি সবার সামনে কি অপমানটাই না করলেন অসীমকে। রোজ সকালে স্টোরের দিন শুরুর আগে স্টোর ম্যানেজার কিংসুক একটা টিম মিটিং করেন, আজকেও তাই করছিলেন। স্টোরে মোবাইল ফোন বিক্রির জন্য অসীম ছাড়াও আরও 7 জন সেলস পার্সন আছে, সব মিলিয়ে 5 জন ছেলে আর 3 জন মেয়ে। তোরা দেখ সবাই ভালো করে বোঝ আগে ব্যাপারটা, তোদের মাথায় একটুও ঘিলু নেই বলে বারবার একই কথা আমাকে বলতে হয়। কিংসুক স্যারের গলায় যেন বাজ পড়ছে। আমাদের ইয়ার এন্ডিং সামনে, এই মাসে 7 কোটি টাকা টার্গেট দিয়েছে কোম্পানি, আমাদের মাত্র 5.5 হয়েছে এর মধ্যে। যদি চাকরি বাঁচাতে চাস বাকি 12 দিন 1.5 কোটি কর, না হলে কোনো বাবা তোকে বাঁচাতে আসবে না। কিন্তু স্যার,
বেশিরভাগ কাস্টমার তো মলে কিনতে চলে যাচ্ছে। সাউথ সিটি মলের মোবাইল স্টোরগুলোয় সাংঘাতিক অফার দিচ্ছে। ওরা ফ্রিতে 6 মাসের এক্সটেন্ডেড মোবাইল ইন্স্যুরেন্স দিচ্ছে, আর মোবাইল প্রোটেকশন প্ল্যানের ওপর ফ্ল্যাট 30% অফ। এবারে বলুন কিভাবে বাড়বে আমাদের? তানিয়া স্ট্রেট কিংশুক স্যারের মুখের ওপর কথাগুলো বলে দিয়েছিল। একটুও না রেগে স্যার বলেছিলেন, তাহলে একটা কাজ কর, ভিভোর ফোনে এবার থেকে ফ্রি ব্লুটুথ ইয়ারফোনের সাথে ফ্রি 10,000 mAh এর পাওয়ার ব্যাঙ্কও দে, দেখা যাক। কিন্তু স্যার, আমরা স্যামসাং ফোনে অফারগুলো দিচ্ছি না কেন? অসীম এমনি জিজ্ঞেস করেছিল। প্রশ্নটা শুনে সবাই ওর দিকে ঘুরে তাকিয়েছিল। ব্যাস তখনই বোমাটা ফাটল। এই, একে চলে যেতে বল আমার চোখের সামনে থেকে, এক্ষুনি কেটে পড় তুই ছাগল। মুখটা বিকৃত করে কিংশুক বলেছিল। প্রতিম কিছু বলতে যাচ্ছিল, সেটাও বলবার আগেই কিংশুক চিৎকার করা শুরু করলো। এই, তুই 2কে বিয়ে পাশ করেছিলিস না রে? নিয়ম কানুনগুলো সব ভুলে গেছিস ঢ্যাঁড়স? জানিস না গরুর বাচ্চা যে স্যামসাং ফোনে আমাদের মাত্র 8% কমিশন দেয়, আর ওপো ভিভোতে 15%? মনে না থাকলে হাতে ট্যাটু করিয়ে নে। 8% কমিশন যে কোম্পানি দেয় তাদের প্রোডাক্ট সেল করাতে আবার আমি ফ্রিতে হেডফোনও দেব গাড়ল? কিংশুকের মুখটা লাল হয়ে গেছিল। ঠিক ওপরের ঠোঁটে খানিকটা থুতু দলা পাকিয়ে রইল, যেন পারলে অসীমের মুখে থুতু ছেটান উনি। লাল অসীমের মুখটাও হয়েছিল লজ্জায়। লজ্জাটা গালাগালিগুলোর জন্য নয়, সেটা অসীম শুনে অভ্যস্ত, এই জন্য যে তানিয়া ওর অনেক দিনের ক্রাশ। মেয়েটাকে ভেবেও দেখে ও সারাদিন কাটিয়ে দিতে পারে, সেই ওর সামনে অসীমের এগুলো শুনতে হলো। আচ্ছা, আর সবার মতো তানিয়াও কি অসীমকে দেওয়া ওই গালিগুলোয় একটু মুখ বাঁকিয়ে হাসল? অসীম খেয়াল করতে পারল না, ঠিক যেমন কেউ খেয়াল করল না যে আজ অসীমের জন্মদিন। তানিয়াও উইশ করতে ভুলে গেল। কোনো জায়গাতেই পারফরমেন্স না দেখাতে পারলে কেউ মনে রাখে না। আজ অসীম ভেবেছিল লাঞ্চ টাইমে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের সামনের হোটেল থেকে ওর ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ডদের মানে সুজয় ও রতনকে জন্মদিনের ট্রিট দেবে। কিন্তু আজকের যা পরিস্থিতি, তাতে লাঞ্চ এখানেই সেরে নিতে হবে মনে হচ্ছে। ও যদি লাঞ্চ টাইমে স্টোরে না থাকে তাতে কিংশুক স্যার রেগে যেতে পারেন। ভাই, মেয়েটার নাভিটা দেখ শুধু, পুরো হট বিচ। উফ, কি লাকি বলতো মালটার বয়ফ্রেন্ডটা। জিভ দিয়ে ঠোঁটটা চেটে একটা দীর্ঘশ্বাস ফেলে রতন বলে উঠল, কি করে বুঝলি যে বয়ফ্রেন্ড আছে? ও বড় তো থাকতে পারে, আজকাল তো কেউ সিঁদুর পরে না। সুজয় নির্লিপ্ত হয়ে উত্তর দেয়। সুজয়রা দাঁড়িয়ে আছে সাউথ কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা যাদবপুর 8B বাস স্ট্যান্ডের ঠিক পাশে একটা চায়ের দোকানে। বাস স্ট্যান্ডের ঠিক সামনে একটা লাল শাড়ি পরে মেয়েটা দাঁড়িয়ে আছে। কালো স্লিভলেস ব্লাউজ পরে থাকায় ওকে সত্যি ছেলেদের চোখে পরীর মতোই লাগছে। গভীর ক্লিভেজ বিদ্যমান, প্রায় ট্রান্সপারেন্ট শাড়ির ভেতর দিয়ে কিছুটা মাংসলো পেটের চর্বির ভাঁজে নাভিটার দিকে অনেকেই তাকিয়ে আছে। মেয়েটা সিগারেট খাচ্ছে আনমনে, কানে একটা এয়ারপড, দেখেই সম্ভ্রান্ত ঘরের মেয়ে মনে হচ্ছে। ভাই, এয়ারপডটার দাম কত হবে? রতন জিজ্ঞেস করে। আমি কি করে জানবো বাড়া? অসীমকে জিজ্ঞেস করিস না কেন এগুলো? একটু পর তো বালটা আসবে, তখন এইসব ঝাঁটের কথা ওকে বলিস। কিছুটা রেগেই ওঠে সুজয়, তারপর বলে, এমনিই বাড়া সকাল থেকে একটা লগ ইন হয়নি, এবার ঝাঁটিয়ে বিদায় করবে আমাকে বোকাচোদা বস। মালটা সকালে আমাকে যা নয় তাই বলে খিস্তি করেছে অফিসে, সেই থেকে আর অফিসে ঢুকিনি। তাই এর মধ্যে তোর এইসব বালের আলোচনা বাড়া দাঁড়িয়ে গেলে কালীঘাট বা সোনাগাছি চলে যা না বাড়া। সুজয় যেন ফুঁসছে রাগে। ভাই, বিমল খা, নে একটা। ওকে ঠান্ডা করার জন্য রতন বলে, এসব জিনিস আমি খাই না, তুই খা। বলেই সুজয় একটা নেভি কাট ধরায়। একটা প্যাকেট বিমল মুখে ঢেলে রতন বলে, এসব জিনিস বাজে। তোরা অবশ্য বড় লোক, জানিস আমাদের লাইনে কাজ করতে গেলে বিমল খেতেই হবে। একটা BMW গাড়ি এসে দাঁড়ায় বাস স্ট্যান্ডের সামনে। মেয়েটা উঠে পড়ে সেই গাড়িতে। ব্যাস, খদ্দের পেয়ে গেল। রতন অস্ফুটে বলে ওঠে, তোরা শুয়োরের বাচ্চারা মেয়েদের বড্ড জেনারেলাইজ করিস। একটা মেয়ে সেজে গাড়িতে ওঠা মানে সে বেশ্যা। আজব লজিক তো ভাই।
হতেই পারে বর বা বয়ফ্রেন্ড বা নিজের গাড়িতেই উঠেছে, এখানে হয়তো কোনো কাজে এসেছিল, গাড়িটা কোনো পার্কিংয়ে ছিল এতক্ষণ, হয়তো ড্রাইভারকে ফোন করায় গাড়ি নিয়ে চলে এসেছে। সুজয় বলে, ছাড় ভাই, কম তো দেখলাম না, তুই নেড়িবাদী হয়েই থাক। রতন খেকিয়ে ওঠে, সত্যি কথা বললেই নেড়িবাদী, তাই তো? ফেমিনিজমের ফটা বুঝিস? সুজয় কাউন্টার করে। রতন কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ ওর ফোনে একটা কল ঢোকে। দাঁড়া, অসীম ফোন করেছে। রতন ফোনটা ধরে। কোথায় রে? ভাই, আমি একটু আটকে গেছি বুঝলি, একেবারে রাতে দেখা হবে। অসীম ও প্রান্ত থেকে ফোনে বলে, কিছুটা ভয়ে ভয়ে, বোকাচোদা, আমরা তোর জন্য 20 মিনিট ধরে ওয়েট করছি, আমি দুটো ব্লাড কালেকশন করতে গেলাম না। সুজয় সকালে বসের ঝাড় খেয়েও এখানে আমার সাথে দাঁড়িয়ে আছে, আর তুই মদন আসবি না? ভাই বিশ্বাস কর, বিশাল কেস খেয়েছি, পরে কথা বলছি, ম্যানেজার আসছে। অসীম ফোনটা কেটে দেয়। যাব্বাড়া, এবার কি হবে? 1:30 বাজে, ভেবেছিলাম সামনের হোটেলটায় মাংস ভাত খেয়ে কাজে বেরোবো, মালটা কাটিয়ে দিল। রতন হতাশ হয়ে যায়। ভাই চল, এগরোল খেয়ে নি, নিশ্চয়ই অসীম কোনো প্রবলেমে পড়েছে, নইলে জন্মদিনে দুপুরে বেস্ট ফ্রেন্ডদের ট্রিট দেবার কথা বলে কেউ আসবে না, এটা হতে পারে না। সুজয় রতনের কাঁধে ডান হাতটা রেখে বলে, আমার আর অসীমের লাইন তো জানিস, সেলস, তার মধ্যে এটা আবার মার্চ, ইয়ার এন্ডিং, এই মাসে যে কোনো কিছুই হতে পারে। তাড়াতাড়ি রোলটা অর্ডার দে ভাই, একটা মারোয়ারি কাস্টমারের বাড়িতে যেতে হবে আর্জেন্টলি। অসীম আর সুজয় একই সাথে 2018 সালে গ্র্যাজুয়েট হয়েছিল। অবশ্য আজকাল বাংলা অনার্স নিয়ে পাশ করে গ্র্যাজুয়েট হলে চাকরির বাজারে তার কোনো হেলদোল পড়ে না। ওদের ক্ষেত্রেও তাই হয়েছিল। 2 বছর সরকারি চাকরির ব্যর্থ প্রস্তুতির পর কোভিড এলো, তাতে সবারই জীবন ওলট পালট হয়ে গেল, বিশেষত রতনের। রতন উচ্চ মাধ্যমিক পাশ করে বাবার পান সিগারেটের দোকানটায় বসত, আর পড়াশোনা করেনি, বা বলা বাহুল্য করতে পারেনি। ওর বাবা অবশ্য চেয়েছিল রতন পড়ুক, কিন্তু এক সন্ধে 4,000 টাকা শোধ দিতে না পারায় পাওনাদারেরা এসে এমন বেদম মারল ভদ্রলোককে যে উনি বউ ছেলের সামনে অপমানের জ্বালা সহ্য না করতে পেরে মেইন রোডে ফুল স্পিডে আসা গাড়ির সামনে লাফ দিয়ে সুইসাইডের চেষ্টা করলেন। মারা গেলেন না, কিন্তু পা দুটো জন্মের মতো বিকল হয়ে গেল, কেটে বাদ দিতে হলো। সেই থেকে উনি বাড়িতেই। রতন তখন সবে 3rd ডিভিশনে এইচএস পাশ করেছে। থানা পুলিশ করে কিচ্ছু লাভ হলো না। পাওনাদারেরা লোকাল পার্টির মেম্বার। রতনকে শাসানো হলো যে বেশি বাড়লে পাড়া ছাড়া করা হবে, আর কেউ কোনো কথা বাড়ায়নি। শুরুর দিকে দোকানটা ভালোই চলতো। আজকাল সিগারেট ছেলে মেয়ে বর বউ সবাই খায়, বরং নতুন বরেরা রোমান্টিক হয়ে বউদের লাল লিপস্টিক মাখানো ঠোঁটে সিগারেট রেখে জ্বালায়। ব্যবসাও ধীরে ধীরে ফুলে ফেপে উঠছিল। তাই কোভিড এলো, সব বন্ধ হয়ে গেল। এসেনশিয়াল কমোডিটির দোকান হলে তাও খানিক চলত। রতন পুরো দিশেহারা হয়ে গেল। ওর মা ঠিকে কাজ করত 2টো বাড়িতে, সেই রোজগারও গেল। বাড়িতে 3টি প্রাণীর গ্রাসাচ্ছাদন প্রায় যখন ব্যর্থ হবার উপক্রম, তখন সুজয় ওকে বুদ্ধিটা দেয় মেডিকেল লাইনে কাজ করবার। বাড়ি গিয়ে গিয়ে ব্লাড কালেকশনের কাজ, তবে তার জন্য আগে 2 বছরের ডিএমএলটি ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে। সেটা করবার সময় আর টাকা কই রতনের কাছে। রতন পাড়ার ওষুধের দোকানে জয়েন করলো। বাড়ি গিয়ে গিয়ে ওষুধের ডেলিভারি দিত, তাতে করে কিছুটা সুরাহা হতো। মাঝে অসীম ওকে কিছুটা অর্থ সাহায্য করে একটা সেকেন্ড হ্যান্ড বাইকের ব্যবস্থা করে দিল। লকডাউন পিরিয়ড মিটলে ওলা বাইক চালানো শুরু করলো রতন। সেই থেকে ও পাকাপাকিভাবে বিভিন্ন বাইক ক্যাব সংস্থা যেমন ওলা, উবের, র্যাপিডো আর হালে ইন ড্রাইভের চালক হয়ে গেল। মাস গেলে 12 থেকে 13,000 রোজগার করে। তবে শান্তি কি আছে ওর? পূর্ণিমা চাঁদের মাঝে লুকিয়ে আছে অমাবস্যার কলঙ্ক। তাতে মদন রস পরিপূর্ণ, কিন্তু তুমি ছিটে ফোটাও পাবে না। কুকুরেরা আপন মনে খোলা রাস্তায় বিপ্লব করছে, একে অপরের পায়ু ছিদ্র শুকছে পরম আহ্লাদে। তুমি কি করছো বন্ধু? আপন মনে নিজের ক্লান্ত শুষ্ক স্নায়ুবিহীন হাতে শেষ করছো তোমার পুংদণ্ডের উত্থান। মরছো নাকি অলরেডি মৃত? বাঁচার ভান করছো?
তিনজনেই চুপ করে থাকে ব্রজমোহনের উদ্দাত কণ্ঠের কাঁচা খিস্তি সমেত তথাকথিত নোংরা কবিতাটা শুনে। রতন, সুজয় ও অসীম এখন বসে আছে শিয়ালদা স্টেশন থেকে 5.5 কিলোমিটার দূরের একটা অন্ধকার বস্তির প্রায় অন্ধকার এক কামরার ঘরে, যেখানে তাদের দৈব পুরুষ ব্রজমোহন শিকদার বাস করেন। বছর 66 ব্রজমোহন এককালে নকশাল আন্দোলন করতেন বলে শোনা যায়। একটা পুরনো জংধরা রিভলভার এখনও তার খাটের নিচের গুপ্ত কুলুঙ্গির মধ্যে সযত্নে রক্ষিত। বাংলা এনেছিস? ব্রজমোহন গম্ভীর গলায় জিজ্ঞেস করেন। রতন ব্যাগ থেকে একটা বাংলার বোতল বার করে দেয়। বাহ, দাদা ব্র্যান্ড এনেছিস আজ, বলে পুরোটা ঢকঢক করে নিমেষে শেষ করে দেন ব্রজমোহন। রাজ্যটা পুরো শেষ হয়ে গিয়েছে বুঝলি। তোরা নিজেদের গাড় নিজেরাই মারাচ্ছিস, আর তাতে রাজ্য ইন্ধন যোগাচ্ছে। অন্ধকার ঘরটার মধ্যে একটা হেরিকেন জ্বলছে শুধু। সেই টিমটিমে আলোকবিন্দুর দিকে তাকিয়ে ব্রজমোহন বললেন, ব্রজবাবু ইলেকট্রিক কানেকশন নেননি। খুব ছোটবেলা থেকে উনি গ্রামে মানুষ, কাজেই সেসবের প্রয়োজন ওনার কাছে খুব একটা নেই। স্বয়ং গুরুদেব যেখানে বসে আছেন, তাই রতনদেরও মার্চের প্রবল গরমটা সহ্য করে এখানে উত্তাপে ঝলসে যেতে একটু অসুবিধা হচ্ছে না। ব্রজমোহন বিয়ে থা করেননি। ওনার প্রেমিকা সুমিতা 70-এর দশকের পুলিশের এনকাউন্টারে মারা যায়। উনি নিজেও সেই রাতে মরতেন। সেই সময় সুমিতা আর তিনি একসাথেই ছিলেন। সুমিতা যেই লুকোনো জায়গা থেকে একটু বাইরে বেরিয়েছে, 4টে গুলি তাকে এফোর ওফোর করে বেরিয়ে যায়। দৈবক্রমে পালিয়ে ব্রজমোহন বাঁচেন। পালিয়ে গ্রামের বাড়ি গিয়ে চাষবাস করতেন। 80-র দশকে কলকাতা চলে আসেন। বই বিক্রি করতেন ঘুরে ঘুরে। এখন কলেজ স্ট্রিটে রাস্তায় বসে বই বিক্রি করেন। ব্রজমোহনের দুবেলা ভাত জোটে না, তাতে ওনার বিন্দুমাত্র আক্ষেপ নেই। ওনার ভাষায়, ইন্টারনেটের যুগে যেখানে ফেসবুকে ফ্রি কন্টেন্ট মানুষ গোগ্রাসে পড়ে, আর ভালো বই পিডিএফ আকারে অন্যের থেকে চেয়ে নিজেদের 150 টাকা বাঁচিয়ে ট্রান্সপ্যারেন্ট ডুরেক্স কন্ডোম কেনে ও বাড়ি এসে বউকে পরিয়ে দিতে বলে, সেখানে আমার ডাল ভাত কি সহজে জুটতে পারে? রতনদের সাথে ওনার আলাপ কলকাতা বইমেলাতেই। নিজের লেখা বই ছাপিয়ে বিনা পয়সায় বিলি করছিলেন, তাতেও কেউ কিনছিল না। অসীম ওনার একটা বই নিতেই উনি অবাক হয়ে গিয়েছিলেন। কেন কিনলে এটা? হেগে পেছনে মুছবে বলে? অসীম বলেছিল, দেখছেন না আজকাল বিপ্লব আনন্দ পাবলিশার্স নামক স্টলটার সামনে দাঁড়িয়ে সেলফি তোলাতে। সংগ্রামের বাণী ভালো চাকরির মতোই কলকাতা থেকে বহুকালই বিদায় নিয়েছে। আপনাকে দেখে শ্রদ্ধা জন্মালো, তাই নিলাম। আমরা বই কিনি বা পড়ি না, এখানে ফিশ ফ্রাই খেতে এসেছিলাম, খাওয়া হয়ে গেছে, এবার ফিরব। অসীমের ওই বইটা পড়ে এত ভালো লেগেছিল যে বইয়ের 2য় পাতায় লেখা প্রকাশনীর ঠিকানা খুঁজে সে ব্রজমোহনের সাথে দেখা করে। ব্যাস, তারপর ধীরে ধীরে ওরা তিনজনই ওনার সাগরেদ হয়ে ওঠে। আর তারপরেই ধীরে ধীরে ওরা জীবনের সারমর্ম বুঝতে পারে। অসভ্য চরিত্রহীনা, তুই সারাদিন কি করিস আমি বুঝি না ভাবিস? পাড়ার লোক বাইরের লোক তুই কিছুই বাদ রাখিস না, শুয়োরের বাচ্চা কোথাকার। দুলালবাবু বউকে সন্ধে ফিরতে দেখেই রোবটের মতোই কথাগুলো বলে ওঠেন। আরতি দেবীর এসব অনেকটাই গা সহ হয়ে গেছে এখন। খুব একটা আমল দেন না কথাগুলোয়, তবুও ওনার অজান্তেই 2 চোখ দিয়ে জল ফিনকি দিয়ে বেরিয়ে আসে। বাবু এখনই ফিরবে, দয়া করে এখন চুপ করো, তিনি মিনতির স্বরে স্বামীকে অনুরোধ করেন। আরতি দেবী রতনের মা। ওই বেজন্মা ছেলেটার নাম আবার বাবু হলো কবে থেকে? শালা বাইকের ড্রাইভার, ভেবেছিলাম লেখাপড়া শিখে বড় মানুষ হবে, ব্যাংকে চাকরি করবে, হলো ড্রাইভার। দুলাল বাবু গজরাতে থাকেন। মা হয়েছে মাগি, ছেলে 2 দিন পর দালালি শুরু করবে। চুপ কর বোকাচোদা, আরেকটা কথা বললে তোর মুখে আগুন দেব, মরিস না কেন তুই? আরতি দেবী তেড়ে ওঠেন। 4টে বাড়িতে গাধার মজুরি খেটে সন্ধে বাড়ি ঢুকবো, আর তোর মুখে এসব শুনবো? অতই যদি তোর মুখে বাই, তাহলে নিজে খেটে খাওয়াস না কেন? কেন নিজের বউকে বাইরে যেতে হয় কাজে? দুলালবাবু মরা মাছের মতোই হঠাৎ নেতিয়ে পড়েন। বাইরে দরজায় কান পেতে সবটাই শোনে রতন। সে বাড়িতে ঢুকতে যাচ্ছিল, কিন্তু বাবা মায়ের কথাগুলো শুনবার আকর্ষণ এড়াতে পারেনি। একটা ভয়াবহ আগ্নেয়গিরি তার বুক থেকে ফেটে পড়তে চাইছে যেন। তার তো এসব ছেলেবেলা থেকে শোনা অভ্যেস। মাকে গালাগালি, মারধর, এসব তো সে নতুন দেখছে বা শুনছে এমন নয়,
তবুও কেন তার শরীর একটা ভয়ানক ট্রমায় কাঁপতে শুরু করেছে এখন? কবে এর থেকে মুক্তি পাবে রতন সত্যি জানে না সে। আমার বিয়ে হয়ে যাচ্ছে সুজয়, আমার সাথে যোগাযোগ করবার আর চেষ্টা করো না প্লিজ, প্রিয়া কঠিন স্বরে সুজয়কে বলে। আমি তো চেষ্টা করছি সোনা, এবারের ইনক্রিমেন্টে তো অনেকটাই স্যালারি বাড়বে আমার, একটু ধৈর্য ধরো। সুজয় প্রিয়াকে কনভিন্স করবার চেষ্টা করে। শোনো, তুমি এখন পাচ্ছ 16,500 টাকা, টাকা বাড়লেও মেরে কেটে 18-19 হাজারের বেশি হবে না। এই টাকা তুমি পাও শুনে বাবা আমাকে যা নয় তাই বলেছে কাল রাত্রে। তো তুমি বাড়িতে কেন বলতে গেলে আমার মাইনের ব্যাপারে? তাছাড়া এরকম তো কথা ছিল না বাবু, তুমি তো বলেছিলে আমরা দুজনেই চাকরি করব, সংসারটা টানবো, বলনি? সুজয় কিছুটা রেগেই যাচ্ছে। তাছাড়া ব্যাংকে চাকরি করি আমি, আজকালকার যুগে ব্যাংকে চাকরি করা ছেলের মানে বোঝো? ব্যাংকের অফিসে চাকরি আর সেলসে রোদের মধ্যে ঘুরে ঘুরে কাস্টমার ধরার মধ্যে তফাৎ আছে সুজয়। তুমি যে ব্যাংকে আছো সেটা সরকারি নয়, তাছাড়া আমার প্রচুর সরকারি পাত্রের সম্বন্ধ আসছে, কতদিন এড়াতে পারবো জানি না। প্রিয়া দীর্ঘশ্বাস ফেলে। তাহলে এটাই আসল কারণ, তাই তো? তোমার সরকারি চাকরি বর লাগবে, তা আগেই তো বলতে পারতে। 6 বছর ধরে প্রেমটা টানার মানে কি? যখন প্রেম করছিলাম তখন বাস্তবটা বুঝিনি, এখন আমার 27 বছর বয়স সুজয়, অনেকদিন অপেক্ষা করেছি তোমার সরকারি চাকরির, বাড়িতে বারংবার বুঝিয়েছি, আর নয়। বাড়ির মান সম্মানটাও তো জড়িয়ে আছে, তাই না? বাবা কি চাইবেন একটা কাঠ বেকারের সাথে আমার বিয়ে দিতে? প্রিয়া এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলে। মুখ সামলে কথা বলো প্রিয়া, তুমি নিজে কি করো? আজ সুন্দরী বলে এত বড় বড় ডায়লগ মারছো তুমি? তাছাড়া তোমার হবু বর জানে যে তুমি ভার্জিন নও? হোটেলের রুমে কতবার নিজেকে বিলিয়েছ আমার কাছে সেটা জানে সে? সুজয় পাগল কুকুরের মতো খেকিয়ে ওঠে। ঠাস করে চড় মারল প্রিয়া রবীন্দ্র সরোবর লেকে আরও 50 জন লোকের সামনে। তুমি চলে যাও এখান থেকে, আর যদি কখনো আমার সাথে যোগাযোগের চেষ্টা করেছ তাহলে তোমার নামে পুলিশ কেস ফাইল করব আমি। ফোট জানোয়ার! প্রিয়ার চোখগুলো লাল হয়ে যায়। পার্ক থেকে বেরিয়ে আসতে আসতে সুজয়ের মনে হয়, এই যে ফেসবুকে এত মেয়ের নিজের বয়ফ্রেন্ডের পাশে দাঁড়িয়ে বিয়ে করবার যে গল্পগুলো পড়েছে এতদিন, তার সবটাই কি মিথ্যে? বাবা চলে এসেছিস তুই? আমি এখনো ঘুমোইনি, সবিতা দেবী অস্ফুটে জিজ্ঞেস করেন। রাত 12:30 বাজে। মার্চের ইয়ার এন্ডিংয়ের প্রেসারে আজ ব্রাঞ্চ থেকে বেরোতে বেরোতে সুজয়ের রাত 11টা বেজে গেছে। তারপর রন্তু, সঞ্জয় আর বাবিন এই 3 জন কলিগের সাথে ধর্মতলার একটা চিপ বারে গিয়েছিল সুজয়। সারাদিনের যত হতাশা 2টো বার্ডওয়াইজার ম্যাগনামের বোতলেই মেটাচ্ছিল সুজয়, আর 4 জনে মনের সুখে বসকে 4 অক্ষরের খিস্তিতে ভরিয়ে দিচ্ছিল। শালা আজকে আমাকে সকালে বলে যে, সঞ্জয় এই মাসের মধ্যে 5টা লগ ইন দিবি, না হলে এপ্রিলের 1 তারিখে রেজিগনেশন লেটারটা যেন পড়ে যায়। সঞ্জয় মুখটা বিকৃত করে বলে, শালা এই মাসে 4টে অলরেডি লগ ইন দিয়েছি, 2টো ডিসবার্সমেন্টও হয়েছে, 1.5 কোটি সব মিলিয়ে, তারপরেও নাকি 5টা চাই শুয়োরের বাচ্চাটার। আমরা কি মেশিন নাকি? এই সব শেষ হয়ে বাড়ি ফিরতে ফিরতে সুজয়ের এতটা রাত হয়ে গেছে। মা রোজই জেগে থাকেন যতক্ষণ না সুজয় ফেরে। 1 কামরার ভাড়া বাড়িতে থাকে সুজয়রা, বালিগঞ্জ স্টেশন লাগোয়া ওদের বাড়িটা। সবিতা দেবী সুজয়কে ভাত বেড়ে দিতে ওঠেন, গ্যাসে খাবারটা গরম করেন। আজ মেনুতে ভাত, ডাল, একটা সবজি ও রুই মাছের ঝোল। ধর্মতলার বাড়ি খেয়ে এসে সুজয়ের পেট আজ ভর্তি, তবুও ও মাকে কিছু বলে না, কারণ উনিও সুজয়ের সাথে রাতের খাওয়াটা সারেন। মা, তোমাকে তো কতবার বলেছি তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়বে, কেন এত রাত অবধি জেগে থাকো মা? আমি এসে না হয় নিজেই গরম করে খেয়ে নেব। সুজয়ের গলা ভারাক্রান্ত হয়ে ওঠে। আমার বাবাটা না এলে আমি কি খেতে পারি বল? সবিতা দেবী হাতের গ্রাসটা মুখে নিয়ে বলেন, বাবা তোর অফিসে খুব খাটনি যাচ্ছে না? না মা, সবই ঠিক আছে। এ কি মা, তুমি মাছ নাওনি, শুধু ঝোল ভাত খাচ্ছ? সুজয় দেখে মা সামান্য ভাত দিয়ে ঝোল মেখে খাচ্ছেন। না না, আমার রাতে মাছ খেতে একটুও ইচ্ছে করে না বাবা, চোখেও দেখি না সেরকম, ছানিটা ভালোই পড়েছে বোধহয়। চোখে জল আসার উপক্রম হলো সুজয়ের, চুপ করে খেতে লাগলো। এটা অজানা নয় ওর কাছে যে এই মাসে মাসকাবারির 7,500 টাকাই ও মাকে দিতে পেরেছে। তাতে দুবেলা 30 দিন সব খরচ সামলে 2টো পেটের 2টো রুই মাছ আসা ভয়ঙ্কর চাপ। মা তাই নিজের ভাগটুকু সুজয়কে রোজ দেন। ছি ছি, এটা আমি এতদিনে লক্ষ্য করলাম। সুজয়ের নিজের ওপর ঘৃণা হয়।
সবিতা দেবী হাত ধুতে ওঠেন। ওনার ডান পায়ের হাঁটুতে অনেক বছরের ব্যথা। সুজয় দেখল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন তিনি। সত্যি মাকে কতদিন ঠিকমতো দেখেনি সুজয়। মা, তোমার পায়ে খুব ব্যথা, তাই না? এপ্রিল মাসে বোনাসে টাকাটা ঢুকলে আমি তোমাকে ভালো অর্থোপেডিক ডাক্তারের কাছে নিয়ে যাব মা, আর ছানি অপারেশনটাও করিয়ে দেব। সুজয় প্রতিজ্ঞার সুরে বলে, আরে ধুর ধুর, দুবেলা পায়ে মালিশ করছি, ও এমনিই সেরে যাবে। সব ব্যাপারে ডাক্তার দেখানোর কি আছে? ছানির ব্যাপারটা ডাক্তার বলেছে বটে, কিন্তু আমার বিশ্বাস হয় না যে আমার ছানি পড়তে পারে। আমার মা তো 80 বছর বয়সেও ছুঁচে সুতো পড়াতো। সর্বনাশ, পায়ের ব্যাপারটা সুজয় দেখে ফেলল নাকি? উনি সন্তর্পণে পাটা স্বাভাবিক করবার বিফল চেষ্টা করে খাটে এসে বসেন। এই মার্চের গরমে মাথার ওপরের ফ্যান থেকে যেন আগুনের হলকা এসে পড়ছে। সুজয় দেখে মায়ের কপালে বিন্দু বিন্দু ঘাম। সে ভাবে, ইস, যদি মাকে অফিসের এসিতে সে কিছুক্ষণ রাখতে পারত। কবে যে ইএমআইতে একটা এসি কিনতে পারবে সুজয় নিজেও জানে না। সবিতা দেবী সুজয়ের চুলে বিলি কেটে দিতে থাকেন। এটা বড্ড প্রিয় সুজয়ের। সুজয় চোখ বন্ধ করে একটা আরামের আমেজে ডুবে যেতে থাকে। তার মনে হয় এটাই পৃথিবীর সব থেকে শান্তির জায়গা। কোনো মারামারি নেই, কম্পিটিশন নেই, এই জায়গাটা শুধুই তার। ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন দেখে প্রিয়া তার বাড়িতে এসেছে, মা তাকে বরণ করে ঘরে তুলছে। হঠাৎই তার ঘুমটা ভেঙে যায় গরমে। কারেন্ট চলে গেছে। যা বলবো তা করতে পারবি সবাই? বল, পারবি? প্রায় অন্ধকারে চকচক করে ওঠে ব্রজমোহন শিকদারের চোখ দুটো। তিনজনই সমস্বরে বলে ওঠে, পারবো। ন্যাংটো আমি, ন্যাংটো তুমি, ন্যাংটো এই ভুবনখানি। সবাই ন্যাংটো, সবাই ভেবেছে বোকার রাজ্যে ভুলবো নামখানি। শোন সবাই, আগামী 31 তারিখ, যেদিন মার্চের ফিনান্সিয়াল ইয়ার শেষ হবে, সেদিন আমি ধর্মতলার গ্র্যান্ড হোটেলের সামনে ন্যাংটো হয়ে দাঁড়াবো। পাছার দুদিকে লেখা থাকবে, বাঁচতে চাই। শুধু আমি নই, তোরা তিনজনেও দাঁড়াবি। ব্রজবাবু উদাত্ত কণ্ঠে আহ্বান জানান ওদের। করতে তো পারি, কিন্তু পুলিশ এসে ধরবে তো। অসীমের গলা ভয়ার্ত হয়ে ওঠে। তোরা তো এমনিতেই মারা গেছিস। রতন বাড়িতে যত টাকা দেয় তাতে ওর বাপের ওষুধের খরচা দিয়ে কিচ্ছু বাকি থাকে না। ওর মাকেও বেগার খাটতে হয় লোকের বাড়ি। বাড়ি এসে শোনে বাবা মাকে খিস্তি দিচ্ছে। সুজয়, তোর মা দাঁতে দাঁত চিপে বসে থাকে, তোকে কিছু বলে না, কিন্তু তুইও জানিস তোর মাইনে থেকে বালিগঞ্জের মতো জায়গায় 8,000 টাকা বাড়ি ভাড়া দেবার পর যা বাঁচে সেটা দিয়ে তোর মাসের হাত খরচও ঠিক করে ওঠে না। সেখানে আবার সংসারের খরচা। প্রেমিকাও তোকে ছেড়ে দিল। আর অসীম, তুই তো মরেই গেছিস আগেই। উঠতে বসতে অপমান শুনিস আপিসে। ন্যাংটো হয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে সেদিন আমরা অনেক দিন পর কলকাতা রাস্তায় বিপ্লব করব। জনগণ দেখবে যে আদতে আমরা সবাই ওদের ভুল প্ররোচনায় ন্যাংটো হয়েই আছি। জামা কাপড় পরলে কি শুধু লজ্জার হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়? ব্রজবাবু দুহাত মুঠো করে কথাগুলো বলছেন, তার গলায় যেন আগুন জ্বলছে। আমার ইকুয়েশন মিললে সেদিন আমরা পাশে হাজার হাজার লোককে পাবো, যারা এভাবেই রাস্তায় শুয়ে আছে চাকরির জন্য, যারা এভাবেই কয়েক হাজার টাকা পাবার জন্য মুখে রক্ত তুলে খাটছে। কেন এত কম টাকায় আমরা বিক্রি হব? কেন আমরা বেশি টাকা পাবার স্বপ্ন দেখতে পাবো না? তিনজনেই উঠে দাঁড়ায়, চারটে হাত এক হয়। দেখা হচ্ছে অপারেশনের দিন কমরেডস। অপারেশন বিপ্লব। 26 তারিখ রাত্রে ঘটনাটা ঘটল। রাত 1:30টায় রতন সেক্টর 5-এর 5 ম্যাড মেন বাড়ির সামনে থেকে একটা প্রায় মাতাল মেয়েকে পিক আপ করল। বাড়ির বাউন্সার ধরে নিয়ে এসেছিল। মেয়েটা প্রায় অজ্ঞান। পুরো মাত্রায় পার্টি করেছে বোঝাই যাচ্ছে। এরকম কাস্টমার সামলানোর অভিজ্ঞতা রতনের আছে। এরা প্রায় জড়িয়ে ধরে বসে থাকে রাইড চলাকালীন। তবে ড্রাইভার হিসেবে রতন খুবই ভদ্র। এই ড্রপটা যাদবপুরের বিজয়গড়ে। সাবধানে মেয়েটার ফ্ল্যাটের সামনেই নামালো মেয়েটাকে। চোখ খুলতে পারছে না। এ কি করে পেমেন্ট করবে সেটাই বুঝতে পারছে না সে। রতন মেয়েটার চোখ মুখে জলের ঝাপটা দিতে ও চোখটা খুলে কোনো ক্রমে ফ্ল্যাটের দরজাটা দেখিয়ে দিল। একটা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিংয়ের 4th ফ্লোর। মেয়েটার ভ্যানিটি ব্যাগ থেকে চাবি বের করে দরজা খুলে একেবারে বেডরুম অবধি পৌঁছে দিয়ে এলো সে। মেয়েটা শুয়েই ঘুমিয়ে পড়ল। চাবিটা টেবিলে রেখে দরজাটা বাইরে থেকে বন্ধ করে সে বেরিয়ে গেল। টাকা নিল না। পরদিন সকালে রতনের ফোনে পরপর 4টে মিসড কল। মেয়েটা ফোন করে ওকে অসংখ্যবার থ্যাঙ্কস জানালো।
গত রাত্রেও মদ খেয়ে টাল হয়ে যাওয়ায় নিজে উবার বা ওলা বুক করতে পারেনি। তাড়াহুড়োয় ওখানকার বাউন্সার বাইক ক্যাব বুক করায় ওকে প্রায় অজান্তেই বাইকে ফেরত আসতে হয়েছে, নইলে কখনোই সে বাইকে ট্রাভেল করে না। রতন জানতে পারল মেয়েটা একটা বড়লোক বিজনেসম্যানের মেয়ে। কলকাতায় পড়তে এসেছে ভবানীপুর এডুকেশন সোসাইটিতে, নন বেঙ্গলি। মেয়েটির বাবা কলকাতায় একটা জুট মিল কিনেছেন। এপ্রিলে 24 তারিখ থেকে ওপেনিং। রতনের সততায় মেয়েটা মুগ্ধ, তাই সে চায় রতন ওখানকার ম্যানেজার হিসেবে জয়েন করুক। শুরুতে 30,000 টাকা বেতন। ইন্টারভিউ 31 তারিখ, কারণ ওর বাবা সেদিনই কলকাতা আসছেন মিলের তদারকিতে। রাত্রের ফ্লাইটে আবার মুম্বাই ফিরবেন। এটাই ভাগ্যের মজা। কখন সেটা আজকে নিজের পক্ষে চলে এসে রাতারাতি কালকের দিনটা পরিবর্তন করে দেবে তা আগে থাকতে বলা যায় না। রতন না করতে পারল না। 28 তারিখ সকালে মোবাইল স্টোরে 5 জন ট্রাভেল ব্লগারের একটা গ্রুপ এলো। তাদের মধ্যে 3 জন ফোন কিনবে। কোইন্সিডেন্টালি অসীমই ওদের সামনে থাকায় সেই লিডটা করল। তা নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু জানি না কী কারণে অসীম সেদিন ভীষণই তেতে ছিল। পছন্দসই ফোন চুজ করবার সময় অসীম স্পিচটা শুরু করল। স্যার, স্যামসাং বা অ্যাপেলে যাবেন না। আপনাদের তো বলছেন 90-এর মধ্যে বাজেট। এতে আসবে স্যামসাং S24 বেসিক এডিশন, যেটা আমি রিকমেন্ড করব না। আর অ্যাপেলের আইফোন 15 প্লাস, ক্যামেরা রিজলিউশন 48 মেগাপিক্সেল, কিন্তু মাত্র 60 হার্টজের ডিসপ্লে। কেন টাকা নষ্ট করবেন? এই ফোনটা নিন, ভিভো X100 প্রো। একেবারে হট কেকের মতো সেল হচ্ছে স্যার। 16 GB র্যাম পাচ্ছেন, 50 মেগাপিক্সেল ফ্রন্ট আর ব্যাক ক্যামেরা, ছবি মারাত্মক উঠবে। দাম 96,000, কিন্তু আমাদের স্টোরের আজকের অফার মাত্র 89,999। কিন্তু অ্যাপেলের ক্যামেরার ভিডিও তো বেস্ট কোয়ালিটি ওঠে। গ্রুপ থেকে একজন মেয়ে বলে উঠল, হ্যাঁ অবশ্যই অ্যাপেলের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কিন্তু ভিভোর এই ফোনটার সাথে 20,000 mAh পাওয়ার ব্যাংক ফ্রি, আর শুধু আপনাদের জন্য ব্লুটুথ হেডফোনও ফ্রি। ট্রাভেল ব্লগ বানান, কাজেই পাহাড়ে ঘোরার সময় ফোনের ব্যাটারি ফুরিয়ে গেলেও চিন্তার কিছু নেই, পাওয়ার ব্যাংক অলওয়েজ মজুদ। প্লাস আপনি তো এর সাথে চার্জারও পাচ্ছেন। অ্যাপেল বা স্যামসাং কিন্তু ফোনের সাথে চার্জার দিচ্ছে না, আলাদা কিনতে হচ্ছে। অসীম নিজের মোক্ষম দানটা খেলল। অসীম বিশ্বাস করতে পারল না এটা দেখে যে ওরা 3 জনই ভিভোর এই ফোনটাই কিনতে রাজি হয়ে গেল। অসীমের পুরো সেল পিচ টাইম ম্যানেজার কিংসুক সান্যাল ও সাগরেদ প্রতিম দাঁড়িয়ে দেখল। স্যার, একটা কথা বলবো। প্রতিম জানে এখনই কিছু না বললে সারা বছরের ওর তেল মারা বিফলে যাবে। তুই এখন যা, পরে কথা বলছি। অসীমের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে কিংসুক কথাটা বলেন। স্যার, এটা কিন্তু অসীমের আন্দাজে ঢিল মারতে গিয়ে লেগে গেছে। ও নিজেও ভাবতে পারেনি যে বিক্রিটা হবে। প্রতিম হাত কচলাতে কচলাতে বলে, বললাম তো এখন যা, পরে আসছি। কিংসুক চোখ পাকিয়ে তাকায় প্রতিমের দিকে। থতমতো খেয়ে সে চলে যায়। অসীমের পিঠে হাত রেখে কিংসুক বলে, ব্রাভো বেটা, ব্রাভো। আমি জানতাম তোর মধ্যে ট্যালেন্ট আছে। শোন না, 31 তারিখ রেটিংয়ের মিটিং আছে। আমার ইস্ট জোনের সব ম্যানেজাররা থাকছি সেখানে। এপ্রিলে রেজিগনেশনটা দিস না আবার, তোরটা দেখছি। মিটিংয়ের পরে কিন্তু তোকে আমার রুমে ডাকবো, আসবি তো? এটাই সেলসের মজা। কবে সেলসম্যান নিজের দিনে ছক্কা মেরে স্টার হয়ে যাবে তা ঠাহরই করা যাবে না। অসীম না করতে পারে না। 29 তারিখ সকালে সুজয়ের ফোনে একটা ফোন ঢুকল। আমি ডিসিবি ব্যাংকের HR ডিপার্টমেন্ট থেকে অনিলাভ বসু বলছি। আপনি কি জব চেঞ্জ করতে ইন্টারেস্টেড? সুজয় বাকরহিত হয়ে যায়। এতগুলো মাসে ওর প্রথম কোনো চাকরির অফারের ফোন এসেছে। ইয়েস স্যার। আপনি তো ফ্রন্টলাইন সেলসে আছেন। মাসে টার্গেট কত? এই মাসে কত করেছেন? স্যার, 2 কোটি ডিসবার্সমেন্ট আর 7টা লগ ইন করেছি। আপনার এখন কারেন্ট টেক হোম কত? 16,500 টাকা। আচ্ছা, এক্সপেকটেশন কত? স্যার, অ্যাজ পার মার্কেট রেটস, আপনি যেটা ভালো বুঝবেন। ওকে, গেট রেডি। 31 সকাল 10টার মধ্যে পার্ক স্ট্রিট অফিসে চলে আসুন। অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। স্যার, 31 তারিখ? হ্যাঁ, কেন আপনার সমস্যা আছে? এটাও কিন্তু ফ্রন্টলাইন সেলস, খুব ভালো প্রোফাইল, প্লাস ইনসেন্টিভও আছে। আপনি আসবেন তো? এটাই সেলসের মজা।
কখনকার ভাগ্য ঘুরে স্যালারি বেড়ে যায় তা বোঝাই যায় না। সুজয় না করতে পারে না। 31 তারিখ সকাল 9টা থেকেই ব্রজবাবু দাঁড়িয়ে আছেন গ্র্যান্ড হোটেলের সামনে। অনেক কষ্ট করে পাড়ার রামু কসাইকে দিয়ে উনি ওনার পায়ুর দুদিকে বাঁচতে চাই লেখাতে পেরেছেন। কষ্ট হয়েছে ভীষণ, কারণ কসাইয়ের ভোজালি দিয়ে চামড়া কেটে লিখিয়েছেন। সুজয়, রতন আর অসীমেরও কাল রাত্রে আসবার কথা ছিল, ওরা ফোন অবধি ধরেনি। তবে উনি নিশ্চিত ওনাকে সারপ্রাইজ দেবার জন্য একটু পরে ওরা আসবে। আরও বড় কোনো প্ল্যান নিশ্চয়ই ওরা করেছে। বিপ্লব হবেই, কেউ আটকাতে পারবে না। বেলা 1:30 অবধি উনি ওয়েট করলেন। ধীরে ধীরে জনসমাগম বাড়ছে। নিউ মার্কেটের রাস্তায় হাজার হাজার লোক হাঁটছে। এটাই মোক্ষম সময়, আর অপেক্ষা করা চলে না। ব্রজবাবু ভাবলেন ওরা নিশ্চয়ই রাস্তায় আছে, তাই উনি এখন শুরু করে দিল আজকের প্ল্যানটা। ওরা এসে জয়েন করবে। ধীরে ধীরে উনি জামাকাপড় খুলতে শুরু করলেন। প্রথম দিকে লোক আমল দিচ্ছিল না। শেষে ওনাকে একেবারে শুধু ঝাঙিয়াটা পরে থাকতে দেখে লোকজন ধীরে ধীরে ওনার দিকে লক্ষ্য করতে শুরু করল। ব্রজবাবু এক ঝটকায় সেটাও খুলে ফেললেন। তারপর ঝোলা থেকে একটা প্লাস্টিকের মাইক বের করে বলতে শুরু করলেন, দেখুন আমাকে, আমি সম্পূর্ণ নগ্ন। আপনারা জামাকাপড় পরে আছেন, কিন্তু ভাবুন আপনাদের নিয়ে কি পরিমাণ নাটক শুরু করেছে চারিদিকে। আপনারাও আদতে ন্যাংটো। ওদিকে একটু এগোলে রাস্তায় ছেলেমেয়েরা চাকরি না পেয়ে অনশন করছে, আর আপনারা জামাকাপড় কিনছেন। গর্জে উঠুন, প্রতিবাদে মুখর হন, সবাই জামাকাপড় খুলুন, ওদের মুখোশটা টেনে খুলে দিন সবাই। বলাই বাহুল্য, কেউই জামা বা কাপড় খুলল না। সারা ভ্যানচোদ, ইয়ে নয়া কন আয়া রে, কন সা পার্টি করতা হে? হিন্দি ভাষী ব্রা প্যান্টির হোলসেলের দোকানের মজিদ শাকিলকে জিজ্ঞেস করল, যার পাশে বেল্টের দোকান। মুঝে क्या पता, लेकिन इस रेंडी का औलाद अगर ज्यादा टाइम यहाँ रहा तो मीडिया आके इतना हंगामा करेगा कि आज का धंधा पूरा चौपट कर देगा। अभी कांस्टेबल आवेदन को फोन कर। শাকিল ঠান্ডা মাথায় কথাগুলো বলল। মজিদ ততক্ষণে গিয়ে ব্রজবাবুকে ঠাস করে একটা চড় মারল। উনি রাস্তায় পড়ে গেলেন। ফোন বের করল মজিদ, আর একটু পরেই পুলিশের একটা পেট্রোল ভ্যান এসে মুহূর্তের মধ্যে ব্রজবাবুকে পাজাকোলা করে তুলে নিয়ে গেল। অতি উৎসাহী কিছু পাবলিক ততক্ষণে মোবাইলে ভিডিও রেকর্ড করে সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়েও দিয়েছে। ব্রজবাবুর সেই নগ্ন হবার ফুটেজ ভাইরাল হবার ঠিক মুখেই। বিরোধী রাজনীতিবিদরা ততক্ষণে একটু ইস্যু পেয়ে গিয়েছে এখনকার সরকারকে তুলোধনা করার, যে কিভাবে একজন নিরীহ মানুষ খাবার না পেয়ে নিজেকে সম্পূর্ণ নগ্ন করছেন। ডিএসপির কাছে একটা ফোন এলো উপর মহল থেকে। ভোটের আগে কোনোভাবেই যেন অশান্তি দাঙ্গা হাঙ্গামা না হয়, এই লোকটা যেই হন যেন ছাড়া না পায়। প্রেসের কাছে খবর গেল ও টিভিতে দেখানো হলো একটা হেডলাইন, মানসিক রোগীর ধর্মতলার রাস্তায় তাণ্ডব। আমাদের বিশেষ প্রতিনিধি অমল কর আমাদের জানাচ্ছেন যে আজ দুপুরবেলা আনুমানিক 1:30টার সময় একজন বৃদ্ধ নিউ মার্কেটের রাস্তায় দোকানগুলো থেকে জামাকাপড় চুরি করতে গিয়ে ধরা পড়েন। তাকে ধরে প্রহার করায় ও চুরির জামাকাপড় না পাবার আক্রোশে তিনি জনসমক্ষে সম্পূর্ণ নগ্ন হয়ে যান ও জনতার মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সাথে সাথেই অবশ্য পুলিশ ঘটনাস্থলে আসে ও তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা হয়েছে তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত, সম্পূর্ণ পাগল, তার চিকিৎসা চলছে। আসুন আমরা এবার দেখিনি সেলেব সংবাদ। তৃতীয়বার বিবাহ বিধায়কের, জেনে নি আজ ওনার বিয়ের অনুষ্ঠানের মেনু কি থাকছে। পাওয়ার্ড বাই সানরাইজ স্পেশাল গুঁড়ো মশলা রান্নায় একটা আলাদা মাত্রা এনে দেয়। লকআপে এত মার খেয়েও ব্রজবাবু দমে যাননি। উনি চিৎকার করে বলে চলেছেন, আমাকে মারছো মারো, কিন্তু আমি তোমাদের মুখোশ ঠিক খুলে বের করব। চাকরি না পেয়ে লোকজন রাস্তায় চুরি চামারি করছে, মেয়েদের সুরক্ষা নেই, গ্রাজুয়েট বেকাররা আজ মাসাজ পার্লারে দালালের কাজ করছে। কবে তোমাদের চোখ খুলবে? এসো ন্যাংটো হও, ন্যাংটো হও। ধুর ধুর, চোর আবার সাধু সাজতে চাইছে। শালা বেটা দোকান থেকে ব্রা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আর এখন নিজেই বাতালা মারছে। কি দিনকাল পড়ল। লকআপে চোর বিরু ফুট কাটল। সে হাতের ছোট্ট ছুরিটা দিয়ে সন্তর্পণে নখ কাটছে, এটা তার গোপন অস্ত্র। কনস্টেবলের চোখ পড়লেই চিত্তির সাথে সাথে নিয়ে নেবে। তুই দেখিস, সুজয়, অসীমা, রতন, ওরা 3 জন ঠিক আসবে আমাকে উদ্ধার করতে। ঠিক ওরা এসে আমাকে জামিন দিয়ে নিয়ে যাবে।
চোখ দুটো জ্বলে উঠল ব্রজবাবুর। রাত 11:54 বাজে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গিয়েছে। ব্রজবাবু ওদের জন্য অপেক্ষা করে করে ক্লান্ত, মানসিক কষ্টে জর্জরিত হয়ে গিয়েছেন। তোরা কেউ এলি না আমাকে দেখতে? নষ্ট হয়ে গেলি ওদের টাকার কাছে? অস্ফুটে বললেন তিনি। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। সেটা কেউ দেখতে পেল না। চোর বীরু ততক্ষণে ঘুমে প্রায় অচৈতন্য। পরদিন সকালে লকআপ রুমে ব্রজবাবুর প্রাণহীন দেহ পাওয়া গেল। একটা ছোট্ট ধারালো ছুরি দিয়ে নিপুণভাবে হাতের শিরাটা কেটেছেন তিনি। রক্তে ভেসে যাচ্ছে চারদিক। সুইসাইডের কেস স্যার, পাগলা চোদাটা মরবার আগে জায়গা পেল না। এই তাড়াতাড়ি বডি নিয়ে গিয়ে পুড়িয়ে দে, মিডিয়া জানলে আর রক্ষে থাকবে না। পুলিশের ইনচার্জ অফিসার ব্যস্ত হয়ে পড়েন। আজ এপ্রিলের 1 তারিখ। হ্যাপি ফিনান্সিয়াল ইয়ার। সবাই খুব ভালো করে কাজ করুন। শহরের কর্পোরেটের কোনো এক অফিসে দাঁড়িয়ে সেখানকার বড় সাহেব দিনটা শুরু করলেন। গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।